প্রিয় দর্শক, জাতিসংঘের ৭৬তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শাকিল বিন মুশতাক। আজকের এই আয়োজনে আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন সম্মানিত অতিথি। প্রিয় দর্শক, তাদের সঙ্গে সংযুক্ত হবার আগে চলুন জেনে নেই ঠিক কী বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। ৪৭ বছর আগে ২৫শে সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন। সেটি ছিল ২৯তম অধিবেশন। এ প্রসঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করব। আরও থাকছে এবছর বাংলাদেশ সময় একই দিনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও জাতিসংঘে ভাষণ দেন ৭৬তম অধিবেশনে। এ প্রসঙ্গে আমরা কথা বলবো। পাশাপাশি আমরা আলোচনা করব দারিদ্র্য দূরীকরণ করা হয়েছে একটি ক্রাউন জুয়েল আর একটি এসডিজির অগ্রগতি পুরস্কার। আমাদের সঙ্গে আজ সরাসরি যুক্ত হয়েছেন ডক্টর ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আরও আমাদের সঙ্গে রয়েছেন শহীদুল হক, সাবেক পররাষ্ট্র সচিব। অনেক ধন্যবাদ, আপনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আরও রয়েছেন মঞ্জুরুল হাসান বুলবুল, সিনিয়র সাংবাদিক। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি সরাসরি যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যেতে চাই এবং শুরুতেই ডক্টর ইমতিয়াজ আহমেদ একটু আপনার কাছে আসতে চাই। যেমনটি শুরুতেই বলছিলাম, ৪৭ বছর আগের এই ২৫শে সেপ্টেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় ভাষণ দেন জাতিসংঘ সাধারণ পরিষদে। একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, সেরকম একটি মুহূর্ত, ঠিক ওই সময়টিতে প্রথম বাংলায় ভাষণ দেয়া এবং সদস্যপদ প্রাপ্তির অল্প সময়ের মধ্যেই উপস্থিত হয়ে এমন একটি স্টেটমেন্ট দেয়া, এর তাৎপর্য যদি একটু আপনার কাছ থেকে আমি জানবার চেষ্টা করি। বেশ কয়েকটা দিক আছে, কারণ মনে রাখতে হবে ৩ বছরের মাথায় একটা নতুন দেশ এই ধরনের স্বীকৃতি পাওয়া এবং জাতিসংঘে সিট পাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। এই কারণে বলছি যে তখন স্নায়ুযুদ্ধ হচ্ছিল এবং স্নায়ুযুদ্ধের মধ্যে পৃথিবী দুটো অংশে ভাগ ছিল, একটা আমেরিকার নেতৃত্ব আর একটা হলো সোভিয়েত ইউনিয়ন। ৩ বছরের মাথায় বড় ধরনের একটা কূটনৈতিক সাফল্য হলো এই যে আমরা যারা আমাদের বিপক্ষে ছিল তাদের আমরা সাথে আনতে পেরেছিলাম। এমনকি ঠিক ওই সময় যখন সেপ্টেম্বরে বঙ্গবন্ধু গেলেন, তার আগে পাকিস্তানও স্বীকৃতি দেয়। এত অল্প সময় আন্তর্জাতিক একটা পরিবেশে বাংলাদেশের বড় ধরনের স্বীকৃতি পাওয়াটা কিন্তু খুব সহজ ছিল না। সেই ব্যাপারে একটা আমি মনে করি ঐতিহাসিক ব্যাপার। তার উপরে তো বাংলা ভাষায় প্রথমবার জাতিসংঘে এই ধরনের একটা ভাষণ দেয়া, যেটা মনে রাখতে হবে বাংলাদেশের বাঙালিরাই যে এটা সাংঘাতিক, আমরা যারা খুব ইয়াং ফোর্স ছিলাম আমরাই যে সাংঘাতিকভাবে যে রীতিমতো উৎফুল্ল হয়েছিলাম তা না। বাংলা ভাষা যারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এমনকি পার্শ্ববর্তী দেশে যারা বাংলা কথা বলেন তারাও কিন্তু বড় ধরনের সেদিনকে এক রীতিমতো একটা বিজয় মনে করেছিল। সেই দিক থেকে এখন ভাবলে হয়তো কিছুটা মনে হয় অবাক হওয়ার কথা, তবে কোনো সন্দেহ নেই একটা ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ সময় ২৫শে সেপ্টেম্বরেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘে ভাষণ দিয়েছেন। আমি যদি দুটো বিষয়কে একটু একত্র করে আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনবার চেষ্টা করি। আপনি যেমনটি বলছিলেন সে সময়কার প্রেক্ষাপট একরকম ছিল, আপনি স্নায়ুযুদ্ধের কথা বলছিলেন। ঠিক ৩ বছরের মাথায় সদস্যপদ প্রাপ্তি, তার ৭ দিনের মাঝে প্রথম বাংলায় ভাষণ দান, সব কিছু মিলিয়ে এটি ছিল একটি অন্য উচ্চতার বিষয়। এই এত বছর পর তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘে ভাষণ দিচ্ছেন, এর ব্যঞ্জনাটা আসলে ঠিক কোন জায়গাটায় আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভাষণ দিলেন তখন পৃথিবী কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিসে আছে এবং সেই ক্রাইসিস হলো কোনো সন্দেহ নেই কোভিড-19 প্যান্ডেমিক। কিন্তু ক্রাইসিসের মূলে যে জিনিসটা সেটা হলো যে এই ভ্যাকসিনের যে বিষয়টা, যেটা ছাড়া পৃথিবী নর্মাল হওয়ার কথা না, সেই জায়গায় প্রধানমন্ত্রী বড় ধরনের একটা ভূমিকা পালন করছেন। এই বলে যে একটা গ্লোবাল কোঅপারেশন দরকার বড় ধরনের, কারণ হচ্ছে যে ঠিক এই জায়গাটিতেই ডক্টর ইমতিয়াজ আহমেদ আমি একটু আপনার কাছ থেকে আসলে এই বিষয়টি একটু স্পষ্ট করে শুনবার চেষ্টা করব। আপনি যেমনটি বলছিলেন যে ভ্যাকসিনের ন্যায্যতা প্রাপ্তি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, আমরা এমনটিও দেখেছি তিনি ভূ রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলবার চেষ্টা করেছেন এবং এই জায়গাটিতে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটি ভিন্ন পরিচয়ে আবির্ভূত হতে দেখছি। তিনি বিশ্ব নেত্রী হিসেবে বক্তব্য রাখার চেষ্টা করছেন এবং তাকে সেভাবে সে মর্যাদাটুকুই দেয়া হচ্ছে।
ডক্টর ইমতিয়াজ আহমেদ, আমি আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। আপনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে যেই কয়েকটা দিক যেটা এসেছে সামনে, সবগুলোই কিন্তু একেবারে বিশ্বকে রেখে শুধু যে বাংলাদেশের চিন্তা ভাবনা করে করছেন তা না। তার মধ্যে তো বললাম ভ্যাকসিনের কো প্রোডাকশনের বিষয়টা, সেটা একটা বড় আকারে উনি এনেছেন। আমি যদি ক্লাইমেট চেঞ্জের কথা বলি, বিশেষ করে ক্লাইমেট ফিন্যান্সিংয়ের কথা যদি আমি বলি, সেটাও বড় করে আসছেন। সেটা শুধু বাংলাদেশ যে লাভবান হবে তা না। আর তৃতীয় যে বিষয়, সেটাও কিন্তু উল্লেখযোগ্য, বিশেষ করে স্কুল চিলড্রেনদের সামনে রেখে ইন্টারনেটের ব্যাপারে যেই জিনিসটা নিয়ে আসলেন, যে জাতিসংঘ যেন একটা ভূমিকা রাখে। এর পিছনে আমার মনে হয় যে জিনিসটা আমাদের চিন্তা করা দরকার, সেটা হলো যেই প্রযুক্তি এখন আসবে ইন্টারনেটে 5G, সেটার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক ব্যয়বহুল একটা ব্যাপার, এবং সেখানে কিন্তু একটা ডিজিটাল ডিভাইড হওয়ার যথেষ্ট একটা সুযোগ, একটা অবস্থা থাকবে। এবং যেই বিভাজন আমরা পৃথিবীতে এখন দেখছি, বিশেষ করে আমেরিকার সাথে চীনের যেই দ্বন্দ্বটা, তাতে কিন্তু জাতিসংঘের মতন একটা ইনস্টিটিউশন যদি সেই দায়িত্ব না নেয়, তাহলে কিন্তু ভবিষ্যতে পৃথিবীর এই যে শিশুরা, তারা কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটাও কিন্তু একটা বিশ্ব মানের একটা বিষয়। তো আমি মনে করি যে বেশ কতগুলো বিষয় এসেছে, যেটা শুধু বাংলাদেশকে নিয়ে যে কথা বলেছেন তা না, সেই জায়গায় বোঝাই যাচ্ছে যে একটা বড় ভূমিকা যেটা আমরা বঙ্গবন্ধুর কাছেও পেয়েছিলাম সেই সেপ্টেম্বর মাসে। উনিও কিন্তু বিশ্বকে নিয়েই কিন্তু একাধিক কথা বলেছিলেন তার ভাষণে। আজকে আমরা সেটাই আবার দেখছি তার কন্যার মাধ্যমে। শহীদুল হক, সাবেক পররাষ্ট্র সচিব, তার কাছে যাবার চেষ্টা করব। এই যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাতটি ঘটিয়েছি, ৪৭ বছর আগে ২৫শে সেপ্টেম্বর প্রথম বাংলায় ভাষণ দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এবং ডক্টর ইমতিয়াজ আহমেদ যেভাবে বিশ্লেষণ করছিলেন যে সেই সময়কার প্রেক্ষাপটটি একেবারেই ভিন্ন রকমের একটি প্রেক্ষাপট ছিল। আপনার কাছ থেকেও আপনার বিশ্লেষণটি একটু শুনতে চাই। আমি এবারের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেটা একটা প্রেক্ষাপট খুঁজে পাবার চেষ্টা করেছি। দুটোর একটা বড় ক্যানভাস দেখেছি। প্রেক্ষাপটটা কি, যে ৪৭ বছর আগে যখন বঙ্গবন্ধু বক্তব্য রাখছিলেন, তখন কিন্তু অলমোস্ট আমরা যেটাকে কোল্ড ওয়ার বলি, তুঙ্গে তখন প্রফেসর ইমতিয়াজ সেটা বলেছেন। তারপরে আস্তে আস্তে থিতিয়ে গেছে। 79-এর পরে আমরা দেখেছি যে একটা একক রাষ্ট্র পৃথিবী চালানোর চেষ্টা করেছে, কিছুদিন ভাবে ব্যর্থ হয়েছে, এবং এখন কিন্তু বেশ উত্তপ্ত হয়ে উঠেছে জিওপলিটিক্স গ্লোবালি। এবং এই প্রেক্ষিতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্যটা বিশ্লেষণ করা দরকার। এবারের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে শান্তি এবং উন্নয়ন এটা অত্যন্ত প্রখরভাবে এসছে। উনি বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে শান্তি। সুতরাং এই জিনিসটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, আমাদের ফরেন পলিসির ফান্ডামেন্টালস ওইটা। কিন্তু এইবার উনি এই পুরো জিনিসটাকে আবার নতুন একটা প্রেক্ষিতে এনেছেন। ২ নম্বর বলেছেন, এবং বাংলাদেশ নিরলসভাবে এই শান্তির জন্য কাজ করে যাবে। উনি মনে করিয়ে দিয়েছেন যে কালচার অফ পিস রেজুলেশন বাংলাদেশ এনেছিল বহুদিন আগে, যেটা এখন জাতিসংঘের একটা বড় ভিত্তি হিসাবে দাঁড়িয়েছে, যে পিসটা শুধু যুদ্ধের অনুপস্থিতি না, এর জন্য একটা সাংস্কৃতিক আন্দোলন দরকার, সেটার কথা এনেছেন উনি। এবং একই সাথে এই ক্যানভাসটা টানবার সময় উনি 4টা জিনিস এবার বক্তব্যে এনেছেন। একটা এনেছেন যে আমাদের যে শান্তিরক্ষী বাহিনীর যে ভূমিকা, সেইটাকে উনি বড় করে তুলে এনেছেন। একই বিষয় কিন্তু প্রেক্ষিত আলাদা। ২ নম্বর উনি বলেছেন যে বিশ্ব নিরস্ত্রীকরণে বাংলাদেশ অবিচল। মানে যখন আমরা ইন্দো প্যাসিফিকে নতুন নতুন এগ্রিমেন্ট দেখছি, যখন দেখছি যে নিউক্লিয়ার পাওয়ার্ড না, নিউক্লিয়ার ক্যারিং সাবমেরিন এই এলাকায় তৈরি করা হবে, শুধু আসবে না তাই না, সেই মুহূর্তে উনি বলছেন যে বিশ্ব নিরস্ত্রীকরণের জন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে। এইটা একটা বড় ধরনের ভিশনারি স্টেটমেন্ট। ৩ নম্বর উনি বলেছেন, আমি ভুলে যাননি কিন্তু, যে সন্ত্রাসবাদ এবং সহিংসতা এর যে বিভিন্ন আকার উপকরণ আমরা দেখছি, সেই ক্ষেত্রে শুধু বক্তব্য রাখলেই হবে না, এর একটা কার্যকর ভাবে এইটাকে কমিয়ে আনতে হবে। ৪ নম্বর উনি ক্লাইমেট চেঞ্জকে
শান্তির সাথে যুক্ত করে একটা নতুন প্রেক্ষিত টানার চেষ্টা করেছেন, মানে উন্নয়ন, শান্তি এবং ক্লাইমেট চেঞ্জ। এইটা গেল একটা প্রেক্ষিত। দ্বিতীয় প্রেক্ষিত খুবই ইন্টারেস্টিং, উনি বিশ্ব শান্তির কথা বলছেন, প্রেক্ষিত তৈরি করছেন, একই সাথে আবার এটাও বলছেন যে আমরা একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখি। এটা উনি বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন সময় বলেছেন, বঙ্গবন্ধুও বিভিন্ন সময় বলেছেন, কলকাতায় বলেছেন তার প্রথম ব্যাংকুয়েট স্পিচে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আবার সেটাকে সামনে এনে একটা নতুন প্রেক্ষিত দিয়েছে, এবং যখন তিনি এই কথাটা বলছেন তখন কিন্তু দক্ষিণ এশিয়া বেশ একটু টালমাটাল অবস্থায় আছে, আমরা কে কোন দিকে যাবে। এবং আমার যদি ভুল না হয়ে থাকে তিনি আফগানিস্তান প্রসঙ্গে কথা বলেছেন। না, এক্স্যাক্টলি, আমি ওই জায়গাটায় আসছি। এবং এইটা বলার সাথে সাথে উনি আফগানিস্তান শুধু আনেননি, উনি একই সাথে রোহিঙ্গারা যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে যদি আমরা এটাকে ঠিকভাবে না দেখি, ওই প্রেক্ষিতটাও নিয়ে এসেছেন। সুতরাং একই সাথে ন্যাশনাল ইন্টারেস্টের সাথে একটা ইন্টারন্যাশনাল ভিশনের সংযোগ ঘটিয়েছেন। এটা হলো উনি বলেছেন যে আমরা রেইটারেট করেছেন যে বাংলাদেশের জাতিসংঘের উপরে অগাধ ভরসা এবং বিশ্বাস। এই সময় যখন জাতিসংঘকে মোটামুটি সবাই পিছনের দিকে ঠেলে ফেলে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে, আফগানিস্তানে অন্যান্য জায়গায় জাতিসংঘ কিন্তু স্ট্রাগল করছে তার অবস্থান দৃঢ় করবার, তখন প্রধানমন্ত্রী বলেছেন যে বঙ্গবন্ধুর ওই বক্তৃতার রেফারেন্স টেনেই বলেছেন যে আমরা পুরো ভরসা রাখতে চাই এবং আমাদের ভরসার কেন্দ্রস্থল হবে জাতিসংঘ, আমাদের সোনার বাংলা গড়ার আন্দোলনের মূল হবে জাতিসংঘ। এবং শুধু জাতিসংঘ বলে উনি ছেড়ে দেননি, একই সাথে উনি মাল্টিল্যাটারালিজমের কথা বলেছেন এবং বলেছেন যে আমাদের যে সংকীর্ণ যে স্বার্থ সেটা থেকে উপরে উঠে আসতে হবে। এইটা কিন্তু একটা বড় ধরনের আবেদন, সংকীর্ণ স্বার্থ থেকে বেরিয়ে আসতে হবে। আমার মনে হয় এই শব্দটা দিয়ে উনি অনেক কিছু বুঝিয়ে দিতে চেয়েছেন আমাদের এই নেইবারহুডের বিষয়। উনি একটা ওয়ার্ল্ড অর্ডারের যে ইমার্জিং ওয়ার্ল্ড অর্ডার আসছে সেখানে বলেছেন আমরা চাই একটা সমতা ভিত্তিক সুন্দর পৃথিবী হবে, সমতা ভিত্তিক সুন্দর পৃথিবী হবে। এই একই কথা কিন্তু বঙ্গবন্ধুও বলেছিলেন আজ থেকে ৭৩। এই ক্ষেত্রে আমার মনে হয় ওনার ভাষণটি বিশেষ একটা মর্যাদার স্থান পাবে বলে আমার বিশ্বাস। মঞ্জুরুল হাসান বুলবুল সিনিয়র সাংবাদিক, আমি তার কাছে একটু চলে যেতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণটি দিয়েছিলেন বাংলায় প্রথম ৪৭ বছর আগে, এবং তারপরে আমরা তাঁরই কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭৬তম অধিবেশনে দেওয়া যে ভাষণের সম্পৃক্ততা, সংযুক্ততা আমরা দেখবার চেষ্টা করছি। এই বিশ্লেষণটি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ১৯৭৪ সনে যে প্রেক্ষাপটের কথা বলছেন, সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু যে কাজটি করেছিলেন তারই ধারাবাহিকতা এবং তারই মূর্ত চিত্র আমরা তার কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার মধ্যে দেখতে পাই। বঙ্গবন্ধু এমন একটি সময়ে জাতিসংঘে তার প্রথম বাংলায় ভাষণটি দিলেন, যে ভাষণটির মধ্য দিয়ে, এবং তখন বঙ্গবন্ধু কিন্তু পৃথিবীর একজন নায়ক হিসেবে স্বীকৃত, কারণ তিনি যুদ্ধ করে একটি দেশকে স্বাধীন করেছেন, একটি দেশের জাতির পিতা তিনি, এবং তার এই যুদ্ধের ন্যায্যতা সারা পৃথিবী গ্রহণযোগ্যতা পেয়েছিল। কাজে বঙ্গবন্ধুকে তখন সারা পৃথিবী এমন একটি বিশ্বের নেতা হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে যাদের কণ্ঠস্বর জাতির সঙ্গে খুব সুউচ্চ ছিল না। বঙ্গবন্ধু তার নিজের বক্তৃতায় যেমনটি বলেছিলেন যে পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, এক ভাগ শোষিত, আরেক ভাগ শোষক, আমি শোষিতের পক্ষে। সেই শোষিতের পক্ষের কণ্ঠস্বরকে নিয়েই তিনি তার বক্তব্য উপস্থাপন করেছিলেন। কাজে তার কণ্ঠস্বর তখন সারা পৃথিবীব্যাপী, তিনি বাংলায় ভাষণ দিয়েছেন কিন্তু সারা পৃথিবীব্যাপী সে ভাষণের মর্মার্থটা পৌঁছে গিয়েছে। এবং আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থানটাকে তুলে ধরে, বাংলাদেশের অভিজ্ঞতাকে তুলে ধরে তাকে বৈশ্বিক একটি পর্যায়ে বাংলাদেশকে তুলতে চান, বঙ্গবন্ধু তার সূচনা করেছিলেন যে আমরা একটা নতুন স্বাধীন দেশ, আমাদের অনেক বন্ধুরা আমাদেরকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয় নাই, আমাদেরকে এখনো ভুল বুঝে আছেন, কিন্তু আমরা এই কারণে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি এবং সেই বাংলাদেশ থেকে আমরা নিয়ে এগিয়ে যেতে চাই, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে জাতিসংঘ আমাদের সঙ্গে থাকবে, এটা আমরা প্রত্যাশা করি, জাতিসংঘের সদস্য আমাদের সঙ্গে থাকবে। এটি ছিল তার ভাষণের মূল স্পিরিট। কিন্তু একটি আন্তর্জাতিক ফোরামে যখন বাংলা ভাষায় তিনি বক্তব্য রাখেন, এটি কিন্তু আমাদের সাংস্কৃতিক যে জাতীয়তাবোধ, সাংস্কৃতিক যে চেতনাবোধ, সেই চেতনাবোধের মধ্যে একটা
বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করে যে আমাদের যে বাংলাদেশের স্বাধীনতার যে মৌলিক 4টি নীতি, সেই 4টি নীতির একটির মধ্যে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এই ভাষার মধ্য দিয়ে বৈশ্বিকভাবে বাংলা ভাষা এবং বাঙালি জাতীয়তাবাদকে বঙ্গবন্ধু নিয়ে গেলেন। সেই ধারাবাহিকতায় যদি আমরা দেখি যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতির সঙ্গে বক্তব্য রাখলেন, এটি হচ্ছে তার 18তম ভাষণ। এই ভাষণটি বাংলায় 18 বার ভাষণ দেওয়ার মধ্য দিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনন্য রেকর্ড স্থাপন করলেন। জাতির সঙ্গে সম্ভবত একমাত্র মাহাথির মোহাম্মদ 16 বার ভাষণ দিয়েছিলেন। কাজেই এটি খালি নাম্বার না, এটি হচ্ছে ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতার মূল ভিত্তিটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে দর্শন, সেই যে দর্শনটি বঙ্গবন্ধু তার প্রথম ভাষণে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং তারপর যদি আমরা প্রত্যক্ষ করি, দেখবেন প্রতিটি ভাষণে একটি জায়গায় বাংলাদেশ তার অগ্রযাত্রার কথা বলেছে। প্রথমে বলেছে বাংলাদেশ তার নিজস্ব সমস্যার কথা, এবং সেই নিজস্ব সমস্যা কিভাবে তারা চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে কিভাবে এগিয়ে যাচ্ছে সেটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম দিককার ভাষণে দেখবেন। এবং বৈশ্বিক যে সংকটগুলি, সেই সংকটগুলি বাংলাদেশকে কিভাবে গ্রাস করছে সেই চিত্রটা আমি দেখি 17টি ভাষণের নানা জায়গায়। এবং এই যে সংকটগুলি যে বাংলাদেশকে গ্রাস করছে, সেখানে বাংলাদেশের অবস্থানটি কি, সেটি সংকীর্ণ বাংলাদেশি হিসেবে না, একটি বৈশ্বিক প্রেক্ষাপটের আলোকে বাংলাদেশ কিভাবে এই সমস্যার সমাধান করতে পারে সেই বিষয়গুলি আছে। কয়েক বছর আগে আমরা ক্লাইমেট চেঞ্জের অ্যাডাপ্টেবিলিটির কথা আমরা বলেছি, আমরা দারিদ্র্য বিমোচনের কথা বলেছি, আমরা বলেছি নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রযাত্রার কথা আমরা বলেছি। এক একটি ভাষণে আপনি দেখবেন যে এক একটি ফোকাস আছে। এবং এই ভাষণটির মধ্যেও যেটি একটু আগে বলা হলো, ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমরা দরিদ্র মানুষ, আমি শোষিত মানুষের পক্ষে, এই ভাষণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে দেখে তিনি যখন ডিজিটাল ডিভাইডের কথা বলেন, এটি একটি বৈশ্বিক অংশগ্রহণ, কিন্তু বৈশ্বিক অংশগ্রহণে অনগ্রসর জাতিসমূহ যাতে নিজেরা ন্যায্যতা থেকে বঞ্চিত না হয়, তিনি সেই কথা বলেছেন। তিনি ভ্যাকসিন রাজনীতি যেটি আছে, সেখানে যাতে আমরা অন্যায্যতার শিকার নয়, আমরা মানে শুধুমাত্র বাংলাদেশ না, দরিদ্র দেশগুলি বা পিছিয়ে পড়া দেশগুলি যদি পিছিয়ে না পড়ে, সেই কথা তিনি বলেছেন। সবচেয়ে বড় যেটি তিনি করেছেন সেটি হচ্ছে এই যে সংকট, এই যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের এসডিজি অর্জনের যে সাফল্য, সেই সাফল্যের কথা তিনি বলেছেন। এবং এর কোথাও কোথাও বাংলাদেশ কিন্তু রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। কাজে আমি বঙ্গবন্ধুর ভাষণের ধারাবাহিকতাতে, মাননীয় প্রধানমন্ত্রীর 17টি ভাষণের ধারাবাহিকতাতে আমি দেখি যে প্রতিটি ভাষণে বাংলাদেশ এক এক ধাপে বৈশ্বিক মানে বাংলাদেশের নেতৃত্ব যে উঠে আসছে তার চিত্র দেখেছি। এবং এবার সেই চিত্র অনেকটাই মজবুত, অনেকটাই সুদৃঢ় এবং অনেকটাই উচ্চকণ্ঠ, যেটি বৈশ্বিক একটা ফোরামে বাংলাদেশকে যথেষ্ট ভালো জায়গায় স্থাপন করেছে বলে আমি মনে করি। শহীদুল হক, তার কাছে একটু ফিরে যেতে চাই। দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণে সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসরের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসডিজি অগ্রগতি পুরস্কার ও তাঁকে ক্রাউন জুয়েল বা মুকুট মণি সম্মানে ভূষিত করা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। আমি একটু এই পুরস্কার দুটি নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। এই পুরস্কারটাকে একটা স্বীকৃতি হিসাবে দেখি, যে গ্লোবালি রেকগনাইজ করছে যে এত কিছুর মাঝখানেও, এই যে 2 বছরের কোভিড এর মাঝখানেও বাংলাদেশ এই অর্জনগুলো এনেছে। এবং আপনি জানেন যে ওখানে উনি একটা বক্তব্য রেখেছেন, এবং ওই বক্তব্যে বাংলাদেশের যে এসডিজি অর্জনের যে প্রেক্ষিত সেটা তুলে ধরেছেন। বিশেষ করে 2020 এবং 21-এ এই এসডিজি কে কোন দেশ কতটুকু অর্জন করছে, এইটা কেমব্রিজ ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা যেন ইভালুয়েট করে। এবং সেখানে তারা বাংলাদেশকে একটা সর্ট অফ মানে অনেকের চাইতে এগিয়ে আছে, অগ্রগামী দেশ হিসাবে আইডেন্টিফাই করেছে ইভেন 2020 এবং 21-এ, এবং সেটারই রেকগনিশন আমরা এসডিজি-তে দেখি। তো মাননীয় প্রধানমন্ত্রী এই পুরস্কারটি নেবার সময় উনি 4টি এসডিজি সংক্রান্ত প্রস্তাব দিয়েছেন, মানে কি করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী এবার যেটা করেছেন যে 6টা প্রস্তাব রেখেছেন, কিন্তু এই 6টা প্রস্তাব যদি আপনি দেখেন, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা ভালনারেবল মানুষ, যারা শোষিত মানুষ, তাদের দিয়ে কথা বলেছেন। তো উনি যেটা করেছেন যে সমস্যাটাকে তুলে এনে তার প্রেক্ষিতটা টেনেছেন ওই ভালনারেবল পপুলেশন দিয়ে, সেটা কোভিডই হোক, সেটা শিক্ষাগত ক্ষেত্রেই হোক, সেটা জলবায়ু পরিবর্তন হোক। উনি কিন্তু জলবায়ু পরিবর্তন, শিক্ষা বৈষম্য, কোভিড বৈষম্য, এইটার
যে মূল সেই জায়গায় হাত দিয়েছেন, সেটা হলো যে গ্লোবাল বৈষম্য যেটা তৈরি হচ্ছে, সেই জায়গায় আক্রমণ করেছেন এবং সেই জায়গায় উনি বলেছেন যে এইটার একটা বিহিত টানতে হবে। এবং ওখানে এসে নিয়ে থেমে যাননি, শেষ পর্যন্ত কিন্তু রোহিঙ্গাদের যে ভালনারেবিলিটি এবং রোহিঙ্গারা যে শোষিত, তাদের দেশে ফিরে যাওয়া দরকার, এটা যে কত বড় একটা মানে মানবতার দায়িত্ব, এবং সেখানে যে আমরা ক্রমশ হতাশার পড়ে যাচ্ছি, ওই কথাটা উনি তুলে এনেছেন। সুতরাং বাংলাদেশের কথা বলার সময়, বৈষম্যের কথা বলার সময়, জনগণের কথা বলার সময় একই সাথে উনি যারা নিপীড়িত মানুষ তাদের কথা ভুলে যাননি। এই জায়গায় উনার বঙ্গবন্ধুর সাথে একটা বড় ধরনের মিল। ডক্টর ইমতিয়াজ আহমেদের কাছে একটু চলে যাব। নতুন করে যে এই দুটো স্বীকৃতি আবারও আমরা পেলাম, এটি বাংলাদেশের একটি বড় অর্জন তো অবশ্যই। এর প্রেক্ষিতটি কি ছিল, আপনি কিভাবে দেখছেন? ৭৪-এর যে অবস্থায় বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, তার মূলে যে জিনিসটা ছিল সেটা ছিল যে বিশ্ব শান্তির সাথে উন্নয়নের একটা সম্পর্ক করেছিলেন। এর পিছনে বড় ধরনের একটা দর্শন ছিল। সেই দর্শনটা হলো এই যে বিশ্বে যদি শান্তি না থাকে, সেখানে যদি যুদ্ধ থাকে, সেখানে যদি আর্মস রেস থাকে, এমনকি উনি বর্ণবাদের বিষয়টাও সামনে নিয়ে এসেছিলেন, এগুলো যদি থাকে তাহলে উন্নয়ন ব্যাহত হবে। এটাই ছিল মূল যাকে বলা হয় ওই সময়, এবং ওই সময় বলাটা একটা বিশাল ব্যাপার। সেই জায়গা থেকে আমরা এখন দেখছি যে বাংলাদেশ মোটামুটি একটা মডেলে, অ্যাটলিস্ট দক্ষিণ এশিয়ায় কিন্তু অনেকেই এটাকে মডেল হিসেবে নিচ্ছে তার যে উন্নয়নের মধ্যে, এবং সেখানে উন্নয়নের পিছনে যেটা করা হয়েছে সেটা হলো যেটা আমরা বলে থাকি যে গ্রোথ উইদাউট এনমিটি। আমরা একেবারে শত্রুবিহীন একটা উন্নয়নে আছি, কিন্তু আমাদের আক্ষরিক অর্থে কোনো শত্রু নেই। মিয়ানমার অনেকবারই চেষ্টা করেছে, কিন্তু সেখানেও কিন্তু আমরা মিয়ানমারের সাথে কিন্তু আমরা এখনো সম্পর্ক রেখেছি। এই যে শত্রুবিহীন উন্নয়ন, সেই জায়গায় কিন্তু বড় একটা পদক্ষেপ হয়েছে, সেটা হলো প্যান্ডামিকের সময়। সেটা একটা বড় একটা ক্রাইসিস, কিন্তু ওই জায়গা থেকে কিন্তু সরে যায়নি প্রধানমন্ত্রী। আমি মনে করি যে যেই ভালনারেবিলিটির যে দিকগুলো যেটা শহীদুল হক খুব ভালোভাবেই তুলে ধরেছেন, সব জায়গায় ওগুলোকে রেখে আবার রীতিমতো জাতিসংঘকে বলে দেওয়া যে দেখো, ওই বিশ্ব শান্তি যদি আমাদের পেতে হয়, আজকে যদি ভ্যাকসিনের বিষয়টা যদি আমরা সমাধান না করি তাহলে কিন্তু আমরা হবে না। আবার একইভাবে ক্লাইমেট চেঞ্জের বিষয়ে আমরা যদি ঠিক মতন কোঅপারেট না করি তাহলে কিন্তু হবে না। ঠিক একইভাবে ইন্টারনেটের যে একেবারে ডিজিটাল ডিভাইডের মধ্যে যেটা চলে যাচ্ছি, যদি 5G যদি যখন আসবে, সেটা যদি আমরা এখন থেকে সামলাতে না পারি, তাহলে এই যে আমি মনে করছি যে ৭৪-এর যে দার্শনিক অর্থে যে কথাগুলো বলা হয়েছিল বিশ্ব শান্তির সাথে উন্নয়নের সম্পর্কটা, ওই ধারাবাহিকতায় আজকেও আমরা দেখছি ওই একই প্রিন্সিপাল রেখে প্রধানমন্ত্রী বড় আকারে আমি মনে করি যে বিশ্বকে বলতে চেষ্টা করেছেন কি করণীয়। এখন দেখা দরকার যে আসলেই বিশ্ব নড়েচড়ে উঠবে কিনা, এবং তারা একটা বড় ধরনের এই বিভিন্ন বিষয় গ্লোবাল কোঅপারেশনে যাবে কিনা। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনার কাছে একটু আসতে চাই। এসডিজি অগ্রগতি পুরস্কার এবং ক্রাউন জুয়েল বা মুকুটমণি দুটো অর্জনকে আপনি কিভাবে দেখছেন? এই স্বীকৃতিটি আমি দুইভাবে দেখি। যে আমরা বাংলাদেশ প্রেক্ষাপটে যখন দেখি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সংকীর্ণ দলীয় রাজনীতির দিক থেকে চিন্তা করি। ন্যাচারালি আমার অভ্যন্তরীণভাবে দলীয় রাজনীতি থাকবে, বিরোধিতা থাকবে, সরকারের সমালোচনা থাকবে, কিন্তু একটা বিশ্ব ফোরামে যখন এরকম একটি স্বীকৃতি আমরা পাই, এটি কিন্তু গোটা বাংলাদেশের স্বীকৃতি। আমি খুব প্রত্যাশা করি যে গোটা বাংলাদেশ এই যে অর্জনটিকে সবাই ধারণ করবেন কিনা। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে স্বীকৃতিটি এসছে, কিন্তু এই অর্জনটি সারা বাংলাদেশে তিনি উৎসর্গ করেছেন সাধারণ মানুষের জন্য। কাজে আমি মনে করি যে একজন রাষ্ট্রনেতা একটি দেশকে নানা ধরনের উন্নয়নের সুযোগে নিয়ে যান। আমি সবসময় বলি যে একজন রাষ্ট্রনেতা হচ্ছেন একটি পরিবারের অভিভাবকের মতো। একটি পরিবারের অভিভাবক তার ছেলে মেয়ে, সন্তান সন্ততি সবার জন্য শুধুমাত্র খাদ্য, বস্ত্র, বাসস্থান এর নিশ্চিত করবেন তা না, তার পাশাপাশি সেই পরিবারের মর্যাদাটা নিশ্চিত করার দায়িত্ব তার। একটা পরিবারে যদি শুধুমাত্র সকল প্রাচুর্য আছে, সকল খাবার দাবার আছে, সকল সম্পদ আছে, কিন্তু সেই পরিবারটিতে কোনো মর্যাদা নাই, তেমন একটি পরিবার কিন্তু আসলে খুব ভালোভাবে টিকে থাকতে পারে না। যেটি মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলছেন, নানা ওকেশনে বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছেন, ভিক্ষুক জাতির কোনো মর্যাদা নাই। কাজেই যে ভিক্ষুক জাতির মর্যাদা নাই, তাহলে
নিশ্চয়ই মর্যাদার জন্য অন্য কোথাও আমাদের যেতে হবে। কাজে মাননীয় প্রধানমন্ত্রী যখন এসডিজি, এটি বিশ্বমানের কতগুলি সূচক, এটি এমন না যে আমি টেবিলে বসে কতগুলি সূচক বানিয়ে দিলাম তাতেই আমি অর্জন করলাম, তার বিশ্বমাপের সূচক এবং পৃথিবীব্যাপী এক ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদেরকে অগ্রসর হতে হয়। কাজেই জাতিসংঘে যখন আমরা এসডিজির পুরস্কারটি পাই, দারিদ্র্য বিমোচনের জায়গাটাতে আমরা একটা স্বীকৃতি পাই, আমি মনে করি এটি আমাদের অগ্রযাত্রার একটি বড় সূচক। এবং একজন রাষ্ট্রনায়ক এটি বলতেই পারেন যে তিনি এটি তার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে একজন রাষ্ট্রনায়কের কাছে পরিবারের সেই কর্তা ব্যক্তিদের মতো যে তার উপর আমরা আস্থা রাখি, এই কারণের জন্য যে তিনি শুধুমাত্র আমাদের রাস্তাঘাটের উন্নয়ন, শুধুমাত্র আমাদের খাদ্য সমস্যার সমাধান, শুধুমাত্র আমাদের চিকিৎসার সমাধান, শুধুমাত্র প্যান্ডেমিকের কারণে কোটি কোটি মানুষের বেঁচে থাকার যোগান দেওয়ার ক্ষেত্রেই সফল হননি, তিনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে এমন একটি জায়গায় প্রতিস্থাপন করেছেন যেটি বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কাজে আমি এই দুইটি অর্জনকে আমি খুব বড় মাপের অর্জন মনে করি এবং এটি গোটা জাতির অর্জন বলে মনে করি। আমি মনে করি যে বাংলাদেশে যারা জাতিসংঘে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে পর্যবেক্ষণ করবেন, দলমত নির্বিশেষে, অভ্যন্তরীণ রাজনীতিতে আমাদের মতভেদ যাই থাকুক না কেন, দলমত নির্বিশেষে এই যে অর্জনটি, সেই অর্জনটি আসুন আমরা সব বাঙালি মিলে ধারণ করি। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তত এইটুকুর জন্য ধন্যবাদ জানাই যে শত সংকটের মধ্যে তিনি বাংলাদেশকে বিশ্বসভায় একটি স্বীকৃত মানসম্পন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। এই যে মর্যাদা, সেই মর্যাদাটি আমাকে খুবই সমৃদ্ধ করে, আমার দেশকে সমৃদ্ধ করে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি সমৃদ্ধ হই। মঞ্জুরুল হাসান বুলবুল, ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজ আপনাদের মূল্যবান সময়টুকু দেবার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানের সমাপ্তি টানতে হচ্ছে। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের এই ছিল আমাদের বিশেষ আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন।